রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। যোগ দিয়েছেন সদ্য কারামুক্ত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকশো কেন্দ্রীয় নেতা। এর আগে সমাবেশে যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকালেই প্রস্তুত করা হয় মঞ্চ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় টানানো হয় মাইক। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন। সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের নেতা, তরুণদের নেতা, যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখবেন। ও একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন, যিনি প্রায় 6 বছর কারান্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনারা শান্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই, আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতি বিলম্বে, কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার বুক ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ, এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হয় না। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না।
সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলেই শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পায়নি, কর্মসংস্থান নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আসুন, তাদের কথা চিন্তা করে যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসা দেশ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংগত করি। আমি আবারও ছাত্রদেরকে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য। আমি বক্তব্য শেষ করব। সবশেষে শুধু বলি, বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল। সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প গড়ে তুলব। আরেকটা কথা আমি আপনাদের প্লিজ বলতে চাই, সেটি হচ্ছে যে অনেকখান থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমি অসুস্থ, আপনি জানেন, তাই আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এই কথা বলতে চাই, আসুন আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করে। তারা না, তাদের দোষররাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন তারা ফিরে আসতে না পারে, সেই জন্য ইস্পাত দৃঢ় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, কেউ স্লোগান ধরবেন না। এই কোঠা আন্দোলনের প্রারম্ভে যিনি এই কোঠা আন্দোলনকে নিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন আজকের প্রধান অতিথি, সর্বপ্রথম দেশের জনগণকে আহ্বান জানিয়েছিলেন এবং কোঠা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা, 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত পথে আল্লাহর রহমতে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আজকের এই সভার প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া।
স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। প্রিয় ভাইরা, বক্তব্য রাখছেন প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। সবাই বসে পড়বেন, সবাই বসে ধৈর্য সহকারে বক্তব্য শুনুন। মানুষকে আঘাতে আটকে রাখা। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। 52, 71 কিংবা 90 এর মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব হইলে পরে তোমার সাইডে দিয়ে না
অভিভাবকদের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং পুরাতন রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদেরকে আহ্বান করতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন এর ভিতরে ঘোড়াগুলো ঢুকে যায় তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মের পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশীয় উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য। গার্মেন্টস, শ্রম, ঔষধ, আউটসোর্সিং সহ
সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশী রয়েছেন যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
রাজধানীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতক্ষণ বক্তব্য রাখছিলেন সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। কাল ঢাকায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর 2:10 দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। ফ্রান্সের প্যারিস থেকে ফিরছেন তিনি। দেশে ফিরে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক প্রতিনিধি ও 3 বাহিনীর প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 3 ঘন্টার বেশি সময়ের এই বৈঠক শেষে মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের মধ্যে শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনো ঠিক করা হয়নি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনো ঠিক করা হয়নি। আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে শিক্ষার্থীদের ভূমিকা ও অবস্থান নিয়ে আলোচনা করতে আমাদের মাঝে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টুডিওতে। ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, রক্তক্ষয়ী আন্দোলন, তাতে আপনারা বিজয় অর্জন করেছেন। অভিনন্দন নিচ্ছি, কিন্তু আসলে এই জয় তো দেশের ছাত্র জনতা সবার। তো একই সঙ্গে আমি দেশের ছাত্র জনতা সবাইকে অভিনন্দন জানাতে চাই এই জয়ের জন্য। অবশ্যই। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, যেটি সবচেয়ে আলোচিত বিষয় এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, এবং আপনারাই এই নামটি প্রস্তাব করেছেন। তিনি আপনাদের পছন্দের, এর কারণ নিশ্চয় অনেক কিছু আছে, জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা দেখেছি দেশের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক মহলে তার যে ফেস ভ্যালু রয়েছে, তার কথার যে মূল্য রয়েছে। তাছাড়া আপনারা হয়তো দেখেছেন রিসেন্ট বক্তব্যেও তার বাংলাদেশের মানুষকে তিনি যেভাবে রিপ্রেজেন্ট করেন, আমরা মনে করেছি যে তিনি বাংলাদেশের মানুষের জন্য অভিভাবক সুলভ একটি ভূমিকা পালন করতে পারবে। বর্তমানে আমার দেশ যুদ্ধ বিধ্বস্ত, আহত একটি দেশ। এই দেশকে সামলে নেওয়ার জন্য এরকম অভিভাবক সুলভ কারোর প্রয়োজন ছিল বলে আমরা মনে করেছি। একই সঙ্গে ছাত্র জনতার মতামত আমরা যেটা পেয়েছি, আমার ধারণা এবং আমরা সবাই মনে করছি যে দেশের জনতা আমাদের এই সিদ্ধান্তে খুশি, এবং মহামান্য রাষ্ট্রপতিও আমাদের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। সেজন্যই তিনি এই ঘোষণাটা দিয়েছেন। ওনাকে আপনারা কতদিন চান, যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কতদিন হতে পারে, বা কেন উনি থাকুক সেটি চান? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেটা সরকার গঠনের পর পর্ষদ যদি ডিসিশনটা নেয় সেটা ভালো হবে। আমরাও সেরকমটাই চাই যে সরকার গঠন হোক যতদূর সম্ভব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তিনি কালকে দুপুরে বাংলাদেশে এসে পৌঁছাবেন। তো তিনি বাংলাদেশে এসে পৌঁছালে মহামান্য রাষ্ট্রপতি সাহেবের বক্তব্য অনুযায়ী তিনি এসে পৌঁছালেই হয়তো শপথ পাঠ হয়ে যাবে। সরকার গঠনের পর সেই সরকার দেশের পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারবে যে কতদিন আসলে তারা দেশের ক্ষমতায় থাকতে চান। তবে যত দ্রুত সম্ভব আমরা আসলে এই আশাটা রাখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সুস্থ অবস্থায় নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিবে, যদি জনগণ তেমনটাই চায়। বঙ্গভবনের বৈঠকে নতুন সরকারে কাদের প্রতিনিধিত্ব আপনারা চাইছেন? আপনারা তো এরই মধ্যে নিশ্চয়ই আরো কিছু নাম প্রস্তাব করেছেন। কিছু নাম প্রস্তাব হয়েছে, তার মধ্যে ছাত্র প্রতিনিধিদের নাম প্রস্তাব করা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে থেকে, আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে থেকে নাম প্রস্তাব করা হয়েছে, নারী প্রতিনিধির নাম প্রস্তাব করা হয়েছে, সুশীল সমাজের পক্ষ থেকে থাকবে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে থাকবে।
এগুলো হচ্ছে আমাদের প্রস্তাবিত নাম। আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারটা এমনভাবে আসুক যেন দেশের প্রত্যেকটি গোষ্ঠীর মানুষের প্রতিনিধি সেখানে থাকে, যেন কেউ নিজেদেরকে লেফট আউট মনে না করে, কারোর মনে যেন এটা না হয় যে এই স্বাধীনতায় আমার অংশটা কোথায়। আমরা অংশীদারিত্বমূলক দেশ চাই যেখানে সবার নিজের ভাগের হিস্সাটা থাকবে। এবং এই প্রত্যাশা তো আসলে সাধারণ মানুষেরও আছে, যার ফলে সবার অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। হ্যাঁ, অবশ্যই আমরা বারবার বলে আসছি যে এই আন্দোলন সম্পূর্ণভাবে ছাত্র জনতার। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, এই আন্দোলন কোনো এজেন্ডা বাস্তবায়নের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তৈরি হওয়া একটি অভ্যুত্থান। এমন অভ্যুত্থান এর আগে কখনো বাংলাদেশ দেখেনি, এরকম স্বাধীনতা এর আগে বাংলাদেশে আসেনি। এই বিপ্লব, এই আন্দোলন, এই অভ্যুত্থান যেন বেহাত না হয়ে যায়, সেজন্য দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা নিজের দেশকে নিজেরা গড়ে তুলুন, নিজের আশপাশ খেয়াল রাখুন, কোনো ধরনের সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা যেন না হয় সেদিকে নজর রাখুন। কারণ দেশটা তো আহত, এখন কিছুদিন দেশের শরীরে বেদনা থাকবেই, কিন্তু ধীরে ধীরে এই ক্ষত শুকাবে। আমি আজকে এখানে যখন আসছিলাম, আমি রাস্তায় দেখছিলাম ছাত্ররা কিভাবে ট্রাফিক সামলাচ্ছে। আমাদের ভলেন্টিয়ার টিম ইতিমধ্যে সারা দেশে পরিষ্কার কার্যক্রমে তারা কাজ করছে, মন্দির মসজিদগুলো পাহারা দেওয়া হচ্ছে। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পেয়েছি, এগুলো দুঃখজনক, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আরও ক্ষতি যেন না হয় সেজন্য দেশবাসীর কাছে আহ্বান থাকবে, আপনারাও দেশের কাজে হাত লাগান। যেভাবে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন সেভাবে দেশটাকে গড়ে তোলার কাজেও আপনাদের সমান অংশীদারিত্ব থাকুক। আপনাদের তো মূলনীতি দেশের সংস্কার, এবং আপনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগে যে সব জনগোষ্ঠীর অংশগ্রহণ, সেক্ষেত্রে আসলে অনেক কিছুই তো ঢেলে সাজানো দরকার। আপনাদের পরিকল্পনায় কি এ ধরনের আপনারা ক্রমান্বয়ে কিছু সাজিয়েছেন? কিছু পরিকল্পনা তো করা হয়েছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে। কেন্দ্রীয়ভাবে বিবৃতি দিয়ে সকল সমন্বয়কের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হবে। তবে হ্যাঁ, দেশকে ঢেলে সাজানো হবে, আর দেশের প্রত্যেকটা জায়গা জনগণ যেখানে সংস্কার চাইবে সেখানেই যেন সংস্কার হয়, এই দাবিটা আমাদেরও ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা সবাই চাই দেশের প্রত্যেকটা জায়গা সংস্কার হোক জনগণের মত অনুসারে। নুসরাত তাবাসসুম, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় আমরা জানি যে খুলে গেছে, পুরো কার্যক্রম এখনো শুরু হয়নি, আপনি নিজেও হল থেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেক্ষেত্রে যখন আপনি পড়াশোনাতে ঢুকে যাবেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের সমন্বয়টা কিভাবে হবে, যেহেতু তখন ব্যস্ততাটা অনেকখানি পড়াশোনার দিকে চলে যাওয়ার কথা? আচ্ছা, বিষয় হচ্ছে যে যখন দেশের প্রয়োজন ছিল, জহির রায়হানের একটি ছোট গল্প আছে সময়ের প্রয়োজনে, সেটাতে আমরা এরকম দেখেছিলাম যে আমরা যুদ্ধ করি কেন করি, আসলে সময়ের প্রয়োজন আমাদেরকে কাজে নামায়। দেশের প্রয়োজনে দেশের মানুষ, ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটি পেশার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ যেভাবে নেমে এসেছিল, যদি দেশের প্রয়োজন থাকে, আমার বিশ্বাস শুধু ছাত্ররা না, সারা দেশের মানুষই সেভাবে তারা থাকবে। সবসময় যে রাজপথ থেকে দাবি জানাতে হবে এমন না, হয়তো রাজপথেও আমরা নামবো যদি প্রয়োজন পড়ে, আর নিজেদের ব্যক্তিগত জীবন আমরা সেটুকু ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছি। অবশ্যই দেশের কাজ সবার আগে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে সবার প্রতিনিধিত্ব থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারে, সেক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব তো অবশ্যই থাকবে। 6 সমন্বয়কের মধ্যে আপনি একমাত্র নারী, ঠিক? আন্দোলনের মাঠে এবং সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকারে নারীদের ভূমিকা বা প্রতিনিধিত্ব কেমন হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে একটু সংশোধন করতে চাই, আমি একমাত্র নারী না, এবং 6 সমন্বয়ক, মূল সমন্বয়ক বিষয়টা আসলে এমনও না। আমাদের 158 সদস্যের সমন্বয়ক কমিটি করা হয়েছিল, 49 জন সমন্বয়ক ছিলেন তার মধ্যে। আমাদের 6 জন, হ্যাঁ, সিনিয়রিটি বা জনসংযোগ বিভিন্ন কারণে আমরা বেশি কাজ করেছি, কিন্তু এই যে ক্রেডিটটা এটা আসলে সবার সমান। তারপরেও আমাদের সিনিয়র ভাইরা, নাহিদ ভাই, আসিফ ভাই, তারা যেভাবে সামলেছে তাদেরকে আমরা নেতা হিসেবেই দেখছি। আর নারীদের অংশগ্রহণ আমি যতদূর দেখেছি, আমার হলের মেয়েরা, অন্য হলের মেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির, অন্য ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি ঈর্ষণীয়। এবং আমাদের শুধু রাস্তায় যারা থেকেছে তা না, আমাদের পরিবারের নারীরা, আমাদের মা বোন, তারা যেভাবে ভেতর থেকে আমাদের সাপোর্ট দিয়ে গিয়েছে। এই যে আমরা রাস্তায় যখন মিছিল করতাম বা বিক্ষোভ চলতো, আমাদের বাসা থেকে, মানে আমাদের বাসা থেকে না, মানে দেশবাসীরা বাসা থেকে খাবার, পানি, আমরা দেখছি কি ছোট ছোট বাচ্চারাও আমাদেরকে পানি দিয়ে যেত। এই অংশগ্রহণ আসলে এত অভূতপূর্ব যে এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। নারীরা যেভাবে অংশগ্রহণ করেছে, আমার ধারণা প্রতিনিধি, মানে উপদেষ্টা পর্ষদে অবশ্যই নারীদের অংশগ্রহণ থাকবে, কিন্তু দেশের মধ্যে বৈষম্য আর থাকবে না।
নারীরা বুঝে গিয়েছে কিভাবে দেশের কাজে নিজেদের অংশীদারিত্ব ধরে রাখতে হয়। আমি আশা করি এবং বিশ্বাস করি যে সামনের দিনেও সেটা বজায় থাকবে। আসলে আমরা সমন্বয়করা যে আপনারা 158 জন আছেন সেটি জানি, কিন্তু যেহেতু যেই 6 জনকে দেখা গিয়েছে তার ভিত্তিতে আমি আপনাকে এই সংখ্যাটা বলেছিলাম। না না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে আরো সংশোধন করে দিলেন। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বর্তমান যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যমান যে পরিস্থিতি সেটি নিয়ে আপনাদের সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক হয়েছে। সেক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি এটিকে কিভাবে সামাল দেয়া যায় বা আপনাদের ভূমিকারও তো তারা প্রশংসা করেছেন। গতকাল আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে যে কথা হয়েছিল তিনি আমাদের তখন জানিয়েছিলেন যে যেহেতু বর্তমানে থানার অবস্থা ভালো না, আনসার বাহিনী, গ্রাম্য পুলিশ এরা আর্মির সহায়তায় আপাতত থানার দায়িত্ব নেবে এবং যতটুকু আমি খবর পেয়েছি ঢাকার অধিকাংশ থানা, ইনফ্যাক্ট আমার উপজেলার থানাতেও আনসার বিজিবি বাহিনী ইতিমধ্যে তারা সংস্কারের কাজে হাত দিয়েছেন। একই সঙ্গে আমি দেশবাসীকে অভয় দিতে চাই, আপনারা একটু ধৈর্য রাখেন, নিজের আশেপাশে নিজের প্রতিবেশীদের সাথে জনসংযোগ করুন, নিজেদের খেয়াল রাখেন। এই সময় আসলে ঘোলা পানিতে মাছ ধরতে অনেকেই চাইতে পারে, কিন্তু আপনারা শক্ত হাতে যদি প্রতিহত করেন তাহলে কোনো সন্ত্রাসী টিকবে না। এর আগেও আমি কয়েকবার বলেছি যেই হাত স্বৈরাচারের পতন ঘটাতে পারে সেই হাত আসলে যে কোনো সন্ত্রাস, যে কোনো দাঙ্গাকে প্রতিহত করতে পারে। তবে দেশের পরিস্থিতি যা, তাতে ল অ্যান্ড ফোর্সের খুব দ্রুতই মাঠে নামা প্রয়োজন। আনসার বাহিনী খুব ভালোভাবে কাজ করছে, বিজেপি খুব ভালোভাবে কাজ করছে। একই সঙ্গে কালকে যদি সরকারের ঘোষণা হয়ে যায় বা সামনে যখনই হবে, আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কাজে হাত দেবে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজটা শুরু হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের সদস্য যারা আছে বা সুশীল সমাজ, বিভিন্ন এতদিন যারা গ্রাম্য সরকার চালিয়েছেন, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারাও নিজ নিজ এলাকার নজর রাখবেন। নুসরাত তাবাসসুম, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার সাথে আবার আলোচনায় ফিরব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির ডাকা প্রথম সমাবেশে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই বক্তব্য রাখেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে
আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার সাথে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আমরা আবারও ফিরছি আলোচনায়। নুসরাত তাবাসসুম, আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই, আপনাদের এই সফল আন্দোলনের পরে আপনারা বাংলাদেশকে কোথায় বা কিভাবে দেখতে চান? এই সফল আন্দোলনের পরে বাংলাদেশকে দেখতে চাই জনগণের স্বপ্নের জায়গায়। দেশকে নিয়ে সবাই যে স্বপ্ন দেখেছিল সেই জায়গায় যেন দেশটা পৌঁছায়, এটাই আমাদের আশা। আসলে আমাদের সবারই এটা আশা। নুসরাত তাবাসসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।